হ্যালো স্টুডেন্টস, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা আলোচনা করছিলাম অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে। তো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ক্লাসিফিকেশন অফ অ্যারোমেটিসিটি। সেখানে আমরা জানতে পেরেছিলাম অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক কম্পাউন্ড সম্পর্কে এবং তাদের বেশ কিছু উদাহরণ আমরা জেনেছিলাম। আজকে যেটা জানবো সেটা হচ্ছে কি সাবস্টিটিউশন রিয়াকশন of aromatic compound. Substitution reaction of aromatic compound. aromatic compound এর প্রতিস্থাপন বিক্রিয়া। তো এলিফ্যাটিক কম্পাউন্ডের মতো অ্যারোমেটিক কম্পাউন্ডেরও প্রতিস্থাপন বিক্রিয়া তিন ধরনের হয়। এক নম্বর হচ্ছে কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আরেকটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর তৃতীয় হচ্ছে ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলতে এখানে প্রতিস্থাপকটা হবে ইলেকট্রোফাইল। এখানে প্রতিস্থাপনটা কি হবে? ইলেকট্রোফাইল, অর্থাৎ যে প্রতিস্থাপন করবে তার ইলেকট্রনের ঘাটতি থাকবে। এখানে যে গ্রুপটা প্রতিস্থাপিত করবে, অ্যারোমেটিকের যে হাইড্রোজেন পরমাণুটাকে প্রতিস্থাপিত করবে যে গ্রুপটি, সেটা হচ্ছে কি হবে? তার সেখানে ইলেকট্রনের ঘাটতি থাকবে। আর নিউক্লিওফাইল তাদেরকে NU মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। নিউক্লিওফাইল বলতে এখানে যে প্রতিস্থাপকটা NU সেটা হচ্ছে কি অধিক চার্জযুক্ত, অধিক ঋণাত্মক চার্জযুক্ত গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। আর ফ্রি রেডিক্যাল বলতে যেখানে মুক্তমূলক থাকবে, মুক্তমূলক ইলেকট্রন থাকবে, সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। তো মুক্ত মূলকের দ্বারা যদি প্রতিস্থাপন হয় তাহলে সেটাকে আমরা বলবো ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর যদি নিউক্লিওফাইলের দ্বারা প্রতিস্থাপন হয় তাহলে তাকে নিউক্লিওফাইল সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলবো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলবো। আর যদি ইলেকট্রোফাইলের দ্বারা সাবস্টিটিউশন হয় বা প্রতিস্থাপন হয় তখন তাকে আমরা বলবো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের থেকে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বেশি হয়। কি বললাম না, অ্যারোমেটিক যৌগে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের থেকে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বেশি হয়। কারণটা কি না, অ্যারোমেটিক যৌগে যে প্রতিস্থাপন বিক্রিয়াটি ঘটে থাকে সেটা মূলত আয়নীয় প্রকৃতি। অ্যারোমেটিক যৌগে যে প্রতিস্থাপন বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে আয়নীয় প্রকৃতি। এবং অ্যারোমেটিক যৌগে যে পাই ইলেকট্রনগুলো থাকে সেগুলো কি থাকে বলতো? আগের ক্লাসে বলেছিলাম বেঞ্জিন বলের উপরে এবং নিচে ইলেকট্রন ক্লাউডের মতো থাকে। বেঞ্জিন বলের যে পাই ইলেকট্রনগুলো সেগুলো কি থাকে? বেঞ্জিন বলের উপরে এবং নিচে ইলেকট্রন ক্লাউডের আকারে থাকে বা ইলেকট্রন মেঘের মতো থাকে। প্রথম দিনের ক্লাসে বলেছিলাম, আমি এটা আলোচনা করেছিলাম যে বেঞ্জিন বলের যে পাই ইলেকট্রনগুলো এগুলো কি থাকে? বেঞ্জিন বলের উপরে এবং নিচে ইলেকট্রন ক্লাউডের মতো জমা থাকে। সুতরাং এই বেঞ্জিন বলয়টা কি থাকে না, ইলেকট্রনের উৎস হিসেবে অনেকটা কাজ করে। কি বললাম? বেঞ্জিন বলের পাই ইলেকট্রনটা বেঞ্জিন বলের উপরে এবং নিচে ইলেকট্রন ক্লাউডের মতো থাকে, ইলেকট্রন ক্লাউডের মতো থাকে। ফলে এটা কি হচ্ছে? এখানে এক্সেস পরিমাণ ইলেকট্রন থাকছে। তো সুতরাং এটা ইলেকট্রনের সোর্স হিসেবে কাজ করে, ইলেকট্রন সোর্স, ইলেকট্রনের সোর্স, ইলেকট্রনের উৎস হিসেবে কাজ করে। তো ইলেকট্রনের উৎস হিসেবে কাজ করার জন্য এ কি করবে না, ইজিলি কোনো ইলেকট্রোফাইল দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়ে যাবে। যেহেতু এর কাছে এক্সেস ইলেকট্রন রয়েছে, আর যদি তার পাশাপাশি কোনো ইলেকট্রোফাইল থাকে যেখানে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, সেই ইলেকট্রোফাইলটা কি থাকবে না, এই বেঞ্জিনের পাই ইলেকট্রনের প্রতি অর্থাৎ বলের পাই ইলেকট্রনের প্রতি তীব্রভাবে কি হয়ে যায়? আকর্ষিত হয়ে যায়। তীব্রভাবে আকর্ষিত হয়ে গিয়ে সেখানে একটা নতুন ধরনের সিগমা বন্ড গঠন করবে, স্টেবিলিটি হবে।
আর যদি এই বেঞ্জিন বোর্ডের যে পাই ইলেকট্রন সেটা কোনো ঋণাত্মক চার্জবাহী নিউক্লিওফাইলকে কি করে বিকর্ষিত করে, কি বললাম, এটা ইলেকট্রোফাইলকে কি করে আকর্ষণ করে। অর্থাৎ এখানে যদি কোনো ইলেকট্রোফাইল থাকে তাহলে সে কি করবে, অ্যাট্রাকশন হবে, তাদের মধ্যে ইলেকট্রোফাইল থাকলে তাদের মধ্যে অ্যাট্রাকশন হবে, অ্যাট্রাকশন করবে এবং সেখানে একটা সমযোজী বন্ধন গঠন করবে। কিন্তু যদি এখানে কোনো ঋণাত্মক চার্জবাহী নিউক্লিওফাইল এই বেঞ্জিন বোর্ডের কাছাকাছি আসে, তখন এই বেঞ্জিন বোর্ডের যে পাই ইলেকট্রন, সেই পাই ইলেকট্রন কি করবে, এই ঋণাত্মক চার্জবাহী নিউক্লিওফাইলটাকে কি করবে, রিপালশন করবে। কি করবে, রিপালশন করবে, কারণ এর কাছে এক্সেস ইলেকট্রন আছে, সে চাইবে না আরো এক্সেস ইলেকট্রন নিতে, সে কি করবে, তখন তাকে রিপালশন করবে, রিপালশন করবে। এই জন্য কি হয় না, বেঞ্জিনের ক্ষেত্রে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের রিঅ্যাকশনের থেকে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বেশি হয়। শর্ট কোশ্চেন আসতে পারে বা 1 নম্বরের কোশ্চেন আসতে পারে যে বেঞ্জিন কেন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের থেকে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অধিক হচ্ছে, সক্রিয় হয়ে থাকে। কারণটা কি না, এখানে প্রতিস্থাপন বিক্রিয়া সেটা আয়নীয় প্রকৃতি এবং বেঞ্জিন বোর্ডের যে পাই ইলেকট্রনগুলো সেটা বেঞ্জিন বোর্ডের উপরে এবং নিচে ইলেকট্রন মেঘের মতো থাকে, এবং এই অ্যাক্সেস ইলেকট্রন থাকার জন্য এটা কি করে কোনো ইলেকট্রোফাইলকে তীব্রভাবে আকর্ষণ করতে পারে। অর্থাৎ এটি কোনো এই বেঞ্জিন বোর্ডের যে পাই ইলেকট্রনগুলো কোনো ইলেকট্রোফাইলের প্রতি হচ্ছে কি অধিকতর বেশি বেশি পরিমাণে কি থাকে, ঝুঁকে যায়। আর নিউক্লিওফাইল থাকলে তাকে কি করবে, রিপালশন করবে, সেখানে বিক্রিয়া করতে চাইবে না। ইলেকট্রোফাইল হলে সেখানে ইজিলি প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। এই জন্য কি করে না, বেঞ্জিনের ক্ষেত্রে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা অধিক পরিমাণে হয়ে থাকে। তো এই যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন সেটি দুটি পদ্ধতিতে হয়ে থাকে। বেঞ্জিনের যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন সেটি দুটি ধাপে হয়ে থাকে। কি বললাম, স্টেপ 1, স্টেপ 1 এ কি বলেছি না, একটি বেঞ্জিন, বেঞ্জিনে কি রয়েছে, এখানে পাই ইলেকট্রন রয়েছে এক্সেস পরিমাণ, কাছাকাছি কি রয়েছে, একটা ইলেকট্রোফাইল রয়েছে, এটা হচ্ছে ইলেকট্রোফাইল। এখানে বিকারকের কাছে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, ইলেকট্রোফাইল হবে। তো এ কি করবে, এই পাই ইলেকট্রনটা একে দিয়ে এর মধ্যে সিগমা বন্ড গঠন করবে। তো সবথেকে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে সিগমা বন্ড গঠন করবে। এখানে একটা কি হবে, তাহলে এই পাই ইলেকট্রনটা যদি এই কার্বনের মধ্যে দিয়ে যুক্ত হয় তাহলে এখানে একটা নতুন কি হবে, সিগমা বন্ড গঠন হবে, এবং এই জায়গায় একটা কি হবে, কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। কি বললাম, কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, একটা নতুন সিগমা বন্ড গঠন হবে এবং হচ্ছে কি একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। তো এই কার্বোক্যাটায়নটা কি হবে, ফলে তার অ্যারোমেটিসিটি কি হবে, কিছুটা কমে যাবে। অ্যারোমেটিসিটি বিঘ্নিত হওয়ার জন্য এ কি করবে, রেজোনেন্সের সাহায্যে কিছুটা স্টেবিলিটি অর্জন করতে চেষ্টা করবে। যখনই বেঞ্জিন কোনো ইলেকট্রোফাইলের সঙ্গে একটা সিগমা বন্ড গঠন করবে, সঙ্গে সঙ্গে কি হবে, সেখানে একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। এই কার্বোক্যাটায়ন উৎপন্ন হওয়ার জন্য এর স্টেবিলিটি অনেকটা কমে যাবে, ফলে কি করবে, এই রেজোনেন্সের সাহায্যে এ কি করবে, রেজোনেন্স করবে, রেজোনেন্সের সাহায্যে কি করবে, এর স্টেবিলিটি অনেকটা অর্জন করার চেষ্টা করবে। যখনই কি করবে, এর রেজোনেন্সের সাথে, তাহলে এখানে ডবল বন্ড হয়ে যাবে, এখানে ডবল বন্ড, আবার এখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়ে যাবে, হাইড্রোজেন ই, আবার এটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছে, পুনরায় আবার কি করবে না, এই বন্ডটা যদি আবার এখানে চলে আসে তাহলে এখানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হবে, অর্থাৎ কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। তাহলে এইখানে একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, ঠিক আছে। তো এই যে গঠন, এই যে গঠন, এদেরকে বলা হয় কিন্তু রেজোনেন্স হাইব্রিড। কি বললাম, এদেরকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড। এদেরকে না একটু অন্যরকম ভাবে লেখা যায়, এভাবেও লেখা যায়, ঠিক আছে, এদেরকে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। তো এদেরকে কি বলা হয়, সিগমা কমপ্লেক্স বলা হয়। এদেরকে কি বলা হয়, সিগমা কমপ্লেক্স বা রেজোনেন্স হাইব্রিড বলা হয়। এদেরকে বলা হয় সিগমা কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স और रेजोनेंस हाइब्रिड, रेजोनेंस
হাইব্রিড বলা হয়। কি বলবো? সিগমা কমপ্লেক্স বা রেজোনেন্স হাইব্রিড বলা হয়। না, যখন বেঞ্জিনটা একটা ইলেকট্রোফাইলের প্রতি তীব্রভাবে আকর্ষিত হয়, হয়ে কি করবে? এখানে একটা সিগমা বন্ড গঠন করবে, যে কোনো একটা কার্বনের সঙ্গে সিগমা বন্ড গঠন করবে, সেই সঙ্গে সঙ্গে কি বললাম? একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। এই কার্বোক্যাটায়ন উৎপন্ন হওয়ার জন্য বেঞ্জিন বলে কি হচ্ছে? অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যায়। এর জন্য কি হবে? তার স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, বা স্থিতিশীলতা কি হবে? কমে যাবে। স্থিতিশীলতা কমে যাওয়ার জন্য এ স্টেবিলিটি পাওয়ার জন্য কি করবে? রেজোনেন্স করবে। রেজোনেন্স করে কিছুটা পরিমাণ স্টেবিলিটি আনার চেষ্টা করবে। তবে স্টেবল হবে, কিন্তু বেঞ্জিনের মতো এতটা স্টেবল নয়। রেজোনেন্সের সাহায্যে কিছুটা স্টেবল হবে, কিন্তু বেঞ্জিনের থেকে তার স্টেবিলিটি অনেক কম হবে। তো এই যে তিনটি গঠন, সমতুল্য যে গঠন, এদেরকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড বা সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স কেন বললাম? না, একই সঙ্গে একটা সিগমা বন্ড গঠন করেছে, সেই সঙ্গে সঙ্গে একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন করেছে, এই জন্য একে বলা হয় সিগমা কমপ্লেক্স। তিনটি রেজোনেন্স হাইব্রিড, তিনটি যে গঠন, এদেরকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড। এই স্টেপ 1 এটা ছিল। এবার স্টেপ 2 তে কি করবে? এই রিঅ্যাকশনটা হচ্ছে স্লো, ভেরি স্লো, একে রেট ডিটারমিনিং স্টেপ বলা হয়। রেট ডিটারমিনিং স্টেপ, বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ বলা হয়। এবং স্টেপ 2 তে যেটা হবে, স্টেপ 2 তে কি করবে? না, এই যে কার্বোক্যাটায়ন যুক্ত বেঞ্জিন যে কোনো একটা নিয়ে নেব, যেহেতু এর কি বললাম? স্টেবিলিটি বেঞ্জিনের থেকে কম, সুতরাং কি করবে? না, যে কার্বনটা ইলেকট্রোফাইলের সঙ্গে সিগমা বন্ড গঠন করেছে, সেই কার্বনের সঙ্গে যুক্ত এই হাইড্রোজেনটা, এই কার্বন কি করবে? না, এই প্রোটনটাকে রিলিজ করে দিয়ে সে কি করবে? না, একটা প্রতিস্থাপিত স্টেবল বেঞ্জিন যৌগে পরিণত হবে। কি বললাম? না, এর স্টেবিলিটি অর্জন করার জন্য এটা বেশ, এটা ভেঙে গিয়ে কি হবে? একটা মিস্টেক হয়ে গেল। তো বেস দ্বারা যদি অ্যাটাক করা হয় প্রোটনটাকে নেবে, তখন এই বন্ধনটা ভেঙে এখানে চলে আসবে, এখানে একটা কি হবে? প্রতিস্থাপিত বেঞ্জিন বলে পরিণত হবে। ঠিক আছে? আর এই রিঅ্যাকশনটা ভেরি ফাস্ট হবে, তাহলে কি বললাম? না, বেঞ্জিন ইলেকট্রোফাইলের সঙ্গে যুক্ত হয়ে কি করলো? একটা সিগমা কমপ্লেক্স গঠন করলো। সিগমা কমপ্লেক্স, এই সিগমা কমপ্লেক্সে হচ্ছে কি? না, কার্বোক্যাটায়ন থাকার জন্য এর হচ্ছে কি? স্টেবিলিটি অনেকটা কমে যায়। তবে বেঞ্জিনের থেকে কম এর স্টেবিলিটি, যদিও স্টেবিলিটি কিছুটা পরিমাণ রেজোনেন্সের সাহায্যে অর্জন করলেও বেঞ্জিনের থেকে স্টেবিলিটি অনেকটা কম। তাই এই যৌগটা বা এই কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পাওয়ার জন্য এ কি করবে? তাড়াতাড়ি করে, না, যে কার্বনটির সঙ্গে ইলেকট্রোফাইলে সিগমা বন্ড গঠন করেছে, সেই কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনটাকে রিলিজ করে দিয়ে সে কি করবে? একটা প্রতিস্থাপিত অ্যারোমেটিক যৌগে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে একটা স্টেবল কম্পাউন্ডে পরিণত হয়ে যাবে। তার ইলেকট্রোলিটিক প্রতিস্থাপন যে বিক্রিয়া, সেটা দুটো ধাপে হয়। 1 নম্বর ধাপে হচ্ছে কার্বোক্যাটায়ন উৎপন্ন হলো, তাহলে এখানে কি হলো? 1 নম্বর ধাপে কার্বোক্যাটায়ন, 1 নম্বর ধাপে হচ্ছে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, আর দ্বিতীয়ত নিউট্রাল হবে। এবং দ্বিতীয় স্টেপে সেটা কি হয়ে যাবে? নিউট্রাল যৌগে পরিণত হবে। এবারে আমরা দেখব যে অর্থোপেরা ডাইরেক্টিং গ্রুপ, ডাইরেকশন জানবো, অভিবিন্যাস। এখন যেটা আলোচনা করব অর্থোপেরা ডাইরেক্টিং গ্রুপ সম্পর্কে। অর্থোপেরা, ও মিন্স অর্থ, পি মিন্স প্যারা, অর্থোপেরা ডাইরেক্টিং গ্রুপ। অর্থোপেরা ডাইরেক্টিং গ্রুপ, ধরো বেঞ্জিন বলে কোন একটা গ্রুপের সাপেক্ষে, পার্টিকুলারলি এই একটা গ্রুপ ধরলাম, এই গ্রুপের সাপেক্ষে তার পাশের যে কার্বন, তাকে বলবো কি আমরা? এই পজিশনটাকে বলবো অর্থ, এই পজিশনটাকে বলবো অর্থ
তারপরেরটাকে বলবো মেটা, এটাকেও বলবো মেটা, এই গ্রুপের সাপেক্ষে মেটা, আর এটাকে বলবো প্যারা, এটাকে বলবো প্যারা। না, বেঞ্জিনের কোন একটা নির্দিষ্ট প্রতিস্থাপকের সাপেক্ষে তার পাশের দুটো কার্বনকে বলবো অর্থ, তার পরেরটাকে বলবো মেটা এবং পরেরটাকে বলবো প্যারা। তো অর্থটাকে ও দিয়ে চিহ্নিত করা হয়, এটাকে কি হয় ও দিয়ে চিহ্নিত করা হয়, মেটাটাকে এম দ্বারা চিহ্নিত করা হয়, প্যারাকে বি দ্বারা, আবার মেটাকে এম, আর এদিকে অর্থকে ও দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে, তো এবারে আমরা জানবো যেটা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ কাদের কি বলবো। তো অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ কাদের কি বলবো না, যে সব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে বেঞ্জিন বলয়ের উপস্থিত থাকলে আগত সেকেন্ড এনকামিং গ্রুপ যদি তার অর্থ এবং প্যারা পজিশনে প্রবেশ করে, তখন তাকে আমরা কি বলবো অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ বলবো। অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ কাকে বলবো না, যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে বেঞ্জিন বলয়ে উপস্থিত থাকলে দ্বিতীয় প্রতিস্থাপক গ্রুপটা তার অর্থ অথবা প্যারা পজিশন দখল করে, তাদেরকে আমরা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ বা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ বলবো। তো কাদের কাদের অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ বলবো আমরা, তাদের উদাহরণটা কি না, তাদের উদাহরণটা হচ্ছে কি OH, NH2, তারপরে হচ্ছে তোমার NHR, NR2, OR, OR2, ফ্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এইগুলো এদেরকে আমরা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ বলবো। এই OH, NH2, NHR, NR2, OR, OR2, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা যদি বেঞ্জিন বলে সবথেকে প্রথমে উপস্থিত থাকে, সবথেকে প্রথম প্রতিস্থাপক হিসেবে থাকে, তখন এর পরে যদি কোনো গ্রুপ আসে, একটা বেঞ্জিন বলে যদি এই গ্রুপের কোনো একটা গ্রুপ প্রথম প্রতিস্থাপক হিসেবে উপস্থিত থাকে, এর পরে যদি কোনো গ্রুপ বেঞ্জিনের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ঢুকতে চায়, তাহলে তারা অবশ্যই বেঞ্জিনের অর্থ এবং প্যারা অবস্থানে প্রবেশ করবে। কেন করবে? তো ধরো আমি OH থাকলাম, বেঞ্জিনে যদি OH উপস্থিত থাকে, বেঞ্জিনে যদি এরকম OH উপস্থিত থাকে, OH উপস্থিত থাকে, তাহলে কি হবে, এর পরে যদি কোনো গ্রুপ বেঞ্জিন বলে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ঢুকতে চায়, তাহলে তারা অবশ্যই তার অর্থ এবং প্যারা অবস্থানে প্রবেশ করবে। কেন অর্থ এবং প্যারা অবস্থানে প্রবেশ করবে না, তার এক নম্বর ক্যারেক্টার, এই অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপের এক নম্বর ক্যারেক্টার হচ্ছে কি জানো না, এদের যে পরমাণু দ্বারা বেঞ্জিন বলয়ের সঙ্গে সরাসরি যুক্ত থাকে, সেই পরমাণুতে এক বা একাধিক লোন পেয়ার ইলেকট্রন থাকবে, সেই পরমাণুতে এক বা একাধিক লোন পেয়ার ইলেকট্রন থাকবে। না, অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে পরমাণু বা গ্রুপের মাধ্যমে, যে পরমাণু বা গ্রুপের মাধ্যমে কি থাকে, যে পরমাণু বা গ্রুপের মাধ্যমে এই বেঞ্জিন বলয় কার্বনের সঙ্গে যুক্ত থাকে, সেই পরমাণুতে এক বা একাধিক কি থাকে লোন পেয়ার ইলেকট্রন থাকে, এবং এই লোন পেয়ার ইলেকট্রনগুলো কি করে জানো, বেঞ্জিন বলয়ের অর্থ এবং প্যারা অবস্থানে তাদের ইলেকট্রন ডেনসিটিকে বাড়িয়ে দেয়। কি বললাম, এদের এক নম্বর ক্যারেক্টার হচ্ছে কি না, যে পরমাণু বা গ্রুপের সঙ্গে বেঞ্জিন বলয়টি সরাসরি যুক্ত থাকে, সেই পরমাণুটিতে এক বা একাধিক কি থাকবে লোন পেয়ার ইলেকট্রন থাকবে, এবং এই লোন পেয়ার ইলেকট্রনগুলো কি করবে, বেঞ্জিন বলয়ের অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ডেনসিটিকে বাড়িয়ে দেবে। ফলে কি হয় না, সেকেন্ড ইনকামিং গ্রুপটা তাদের অর্থ এবং প্যারা অবস্থানে প্রবেশ করে। তাহলে দেখছি কিভাবে ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি করছে, এটা রেজোনেন্স যদি করি তাহলে কি হবে, তো দেখতে পাবো। তাহলে কি হবে, এখানে একটা ডবল বন্ড হয়ে যাবে, OH প্লাস হয়ে যাবে, এবং এখানে একটা কি হয়ে যাবে মাইনাস আয়ন পরিণত হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ অর্থ পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেছে। আবার যদি কি করে রেজোনেন্স করা হয়, তাহলে কি হবে, এটা এই জায়গায় উঠে যাবে। সুতরাং দেখতে পাবো যে
প্যারা পজিশনের মাইনাস আয়ন হয়ে যাবে। আবার যদি আমরা কি করি রেজোনেন্স করি তাহলে এটা এদিকে চলে আসবে, সরি এটা আবার অর্থ পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে। দেখো এখানে প্রথম প্রতিস্থাপক গ্রুপে বেঞ্জিন বলে প্রথম প্রতিস্থাপক গ্রুপে কি রয়েছে, OH গ্রুপ রয়েছে। এই OH গ্রুপের অক্সিজেন পরমাণুর মাধ্যমে বেঞ্জিনের কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে কি বলেছি না 1 নম্বর তাদের ক্যারেক্টার হচ্ছে যে পরমাণুর মাধ্যমে বেঞ্জিনের কার্বনের সঙ্গে যুক্ত থাকে সেই পরমাণুতে এক বা একাধিক কি থাকবে, লোন পেয়ার ইলেকট্রন থাকবে, এবং এই লোন পেয়ার ইলেকট্রনটা কি করবে, বেঞ্জিনের অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি করবে। তাহলে দেখো 1 নম্বর এখানে দেখতে পাচ্ছি অর্থ পজিশনে এই কি রয়েছে গ্রুপটা অর্থ পজিশনে ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিয়েছে, আবার প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বাড়াতে পেরেছে, আবার অর্থ পজিশনে ইলেকট্রন ডেনসিটি বাড়াতে পেরেছে। তাহলে যেখানে ইলেকট্রন ডেনসিটি এক্সেস থাকবে সেখানেই ইলেকট্রোফাইলটা কি এসে ঢুকবে। তো এই জন্য কি হয়, আগত সেকেন্ড ইনকামিং গ্রুপ যেটা দ্বিতীয় যে গ্রুপটা আসবে সেটা কোথায় প্রবেশ করবে না বেঞ্জিন বলয়ের হচ্ছে অর্থ এবং প্যারা অবস্থানে প্রবেশ করবে। এরা বেঞ্জিন বলয়ের অর্থ এবং প্যারা অবস্থানে প্রবেশ করবে। এছাড়া আরো রয়েছে, এদের আরো উদাহরণ রয়েছে। 1 নম্বর উদাহরণ এটা হলো। এছাড়াও রয়েছে কি বলতো আরো কিছু উদাহরণ, না যাদের লোন পেয়ার ইলেকট্রন নেই, এক্সেপশনাল কিছু আছে, এক্সেপশনাল কিছু উদাহরণ আছে, যেমন হচ্ছে মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ কিংবা ফিনাইল গ্রুপ C6H5 এটসেট্রা। এগুলোতে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই। তাহলে এই গ্রুপগুলোর কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই। এরা লোন পেয়ার ইলেকট্রন না থাকা সত্ত্বেও এরা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ। কি বললাম না এই সমস্ত গ্রুপে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই। লোন পেয়ার ইলেকট্রন না থাকা সত্ত্বেও এরা যদি এই গ্রুপগুলো যদি বেঞ্জিন বলে প্রথম প্রতিস্থাপক হিসেবে থাকে তাহলেও এরা কি করে বলতো অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ দেখায়। কিভাবে এরা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, ধরো বেঞ্জিন বলে যদি এভাবে কোনো মিথেন থাকে, মিথাইল গ্রুপ থাকে, হাইড্রোজেন থাকে, এরা কিভাবে বেঞ্জিন বলের অর্থ এবং প্যারা পজিশনে ডাইরেক্টিং গ্রুপ হয়। দেখো এরা কি করে জানো, এরা রেজোনেন্স হাইব্রিডের মাধ্যমে, কি বললাম সরি হাইপার কনজুগেশনের মাধ্যমে এরা বেঞ্জিনের অর্থ এবং প্যারা পজিশনে তাদের ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেয়। কার মাধ্যমে, হাইপার কনজুগেশন। এছাড়া প্লাস আই এফেক্টের জন্য, এখানে মিথাইল গ্রুপের কি রয়েছে, প্লাস আই এফেক্ট রয়েছে। প্লাস আই এফেক্টের জন্য এই কি করে বেঞ্জিন বলয়কে কি করে অধিকতর সক্রিয় করে, এদের কি করে অ্যাক্টিভিটিকে ইনক্রিজ করে দেয়। এরা কি করে না এই গ্রুপটা কি করে প্লাস আই গ্রুপটা কি করে প্লাস আই এফেক্ট, সরি এই মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য এরা কি হয় না গ্রুপ থেকে বেঞ্জিনের দিকে হচ্ছে তোমার কি ইলেকট্রনকে ঠেলে দেয়। এই মিথাইল গ্রুপ কোন দিকে ঠেলবে না গ্রুপ থেকে বেঞ্জিন বলয়ের দিকে ইলেকট্রনকে পুশ করে, ইলেকট্রনটাকে পুশ করবে কোন দিকে, বেঞ্জিন বলয়ের দিকে। ফলে কি হবে, এদের ইলেকট্রন ডেনসিটি কোথায় বাড়বে, এই বেঞ্জিন বলে ইলেকট্রন ডেনসিটিটা বেড়ে যাবে। এটা 1 নম্বর কথা। আর দ্বিতীয়ত কি করে, হাইপার কনজুগেশনের মাধ্যমে এরা কি করবে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ডেনসিটিকে বাড়াবে। তো দেখে নেব হাইপার কনজুগেশনের মাধ্যমে কি করে, অর্গানিকে তোমরা পড়েছো হাইপার কনজুগেশন, তো সেখানে দেখে নেব হাইপার কনজুগেশনের মাধ্যমে কি করে বেঞ্জিন বলে। যদি হাইপার কনজুগেশন করি এর তাহলে কি হবে, হাইড্রোজেন এই বন্ডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হবে এখানে প্লাস আকারে আসতে থাকবে এবং এই বন্ডটা কি হবে ভেঙে গিয়ে এখানে চলে আসবে। আর এটা অর্থ পজিশনে ঋণাত্মক চার্জ হবে, এখানে হচ্ছে তোমার ডবল বন্ড হবে এবং এখানে একটা ঋণাত্মক চার্জ হবে। হাইপার কনজুগেশনের সাহায্যে দেখালাম। আবার যদি আমি কি করি এটা এখানে যায় তাহলে কি হবে, এখানে একটা ঋণাত্মক চার্জ হবে, ডবল বন্ডেড H প্লাস সঙ্গে সঙ্গে কি থাকছে না এখানে থাকছে, এখানে ডবল বন্ড থাকছে এবং এখানে কি থাকবে একটা মাইনাস সাইন থাকবে। আবার রেজোনেন্স যদি করি এটা এখানে যাবে এবং এটা অর্থ পজিশনে ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি করবে।
তাহলে এখানে হাইপার কনজুগেশন হচ্ছে, সরি এখানে কোনো বন্ড হবে না, প্লাস এইচ প্লাস আয়ন থাকবে, ঠিক আছে। তো এইভাবে এরা হাইপার কনজুগেশন এন্ড প্লাস আই এফেক্টের সাহায্যে এই গ্রুপগুলো কি করে তাদের অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেয়। কি করব না, দিস গ্রুপ ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটিজ, দিস গ্রুপ ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য বেঞ্জিন গ্রুপ। কি বললাম, দিস গ্রুপ increase the activity of benzene ring by hyperconjugation and plus I effect। আমি বলেছিলাম যে অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপে যে পরমাণুর মাধ্যমে বেঞ্জিন বোর্ডের সঙ্গে যুক্ত থাকে সেই পরমাণুতে এক বা একাধিক কি থাকবে, লোন পেয়ার ইলেকট্রন থাকবে, এবং এই লোন পেয়ার ইলেকট্রনের সাহায্যে এরা কি করবে, বেঞ্জিন বোর্ডের অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেবে। আর অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিলে ওই জায়গাটিতে কি করবে, ইলেকট্রোফাইল বেশি বেশি পরিমাণে আকর্ষিত হয়ে যাবে, ফলে অর্থ এবং প্যারা অবস্থানে কি করবে, ইলেকট্রোফাইলটা প্রবেশ করবে। কিন্তু যদি এই CH3 গ্রুপ, C2H5 গ্রুপ কিংবা C6H5 গ্রুপ থাকে, এদের ক্ষেত্রে তো কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, তাহলে এরা কি করে অর্থ এবং প্যারা ওরিয়েন্টিং হয় বা ডাইরেক্টিং গ্রুপ হয় না, এরা অর্থ প্যারা ডাইরেকশন সেভাবে করে, এক নম্বর হচ্ছে এদের প্লাস আই এফেক্টের জন্য এরা কি করে না এই গ্রুপগুলো বেঞ্জিন রিংয়ে ইলেকট্রন কি করে পুশ করে, এই বেঞ্জিন রিংয়ে ইলেকট্রন পুশ করার জন্য তাদের সক্রিয়তা বেড়ে যায়। আর দ্বিতীয়ত কি, হাইপার কনজুগেশনের মাধ্যমে এরা অর্থ এবং প্যারা পজিশনে তাদের ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেয়, যার জন্য এরা কি হচ্ছে অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ করে। তো এই গ্রুপগুলোকে অ্যাক্টিভেটিং গ্রুপও বলা হয়। অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপকে কি বলা হয়, অ্যাক্টিভেটিং গ্রুপ। এদের অন্য একটা নাম আছে, এদেরকে বলা হয় অ্যাক্টিভেটিং গ্রুপ। অ্যাক্টিভেটিং গ্রুপ বলা হয় কিসের জন্য না, এরা বেঞ্জিন রিং এর হচ্ছে সক্রিয়তাকে বৃদ্ধি করে, এই জন্য এদেরকে বলা হয় অ্যাক্টিভেটিং গ্রুপ। তো উদাহরণ দেখব আমরা। ধরো একটা বেঞ্জিন বলয়ে যদি প্রথম প্রতিস্থাপক হিসেবে কি থাকবে, OH থাকবে, যদি এতে নাইট্রিক অ্যাসিড দেওয়া হয়, তো নাইট্রিক অ্যাসিডটা ভাঙলে কি হবে, নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে। তো সেই নাইট্রোনিয়াম আয়নটা কোনখানে প্রবেশ করবে, অর্থ পজিশনে প্রবেশ করবে, মেটা পজিশনে প্রবেশ করবে, না প্যারা পজিশনে প্রবেশ করবে। তো দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে, OH গ্রুপ রয়েছে। OH গ্রুপটা কি, অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, তার মানে অর্থ এবং প্যারা পজিশনে NO2 গ্রুপটা প্রবেশ করবে। তাহলে এই NO2 গ্রুপটা কোথায় প্রবেশ করবে, অর্থ এবং প্যারা মিশ্রণ উৎপন্ন করবে। কারণটা কি, এই লোন পেয়ার ইলেকট্রনের মাধ্যমে এই জায়গাটা ইলেকট্রন ডেনসিটি বাড়াতে পারবে এবং এই জায়গাটা ইলেকট্রন ডেনসিটি বাড়াতে পারবে, সুতরাং NO2 গ্রুপটা এখানেও প্রবেশ করতে পারবে এবং সেই সঙ্গে সঙ্গে এখানেও প্রবেশ করতে পারবে, প্যারা পজিশনেও, সরি এটা প্যারা পজিশনেও অর্থ প্যারা মিশ্রণ উৎপন্ন করবে। ঠিক আছে, এটাকে অর্থ নাইট্রোফেনল বলা হয়, এটাকে বলা হয় প্যারা নাইট্রোফেনল। এর নাম হচ্ছে অর্থ নাইট্রোফেনল, এর নাম হচ্ছে প্যারা নাইট্রোফেনল, বলো। যদি এখানে কি থাকে, এরকম থাকে, CH3 গ্রুপ থাকে, এই CH3 গ্রুপে যদি আমি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কি বললাম, কনসেন্ট্রেটেড প্লাস H2SO4 দিই, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিই। তো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন করবে, NO2 প্লাস আয়ন উৎপন্ন করবে, এই গ্রুপটা উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রোফাইলটা কোনখানে প্রবেশ করবে,
অর্থ এবং প্যারা অবস্থানে প্রবেশ করবে। কারণটা কি না মিথাইল গ্রুপটা কি করবে তার অর্থ এবং প্যারা পজিশন ইলেকট্রন ডেনসিটিকে বাড়িয়ে দেবে তার হাইপার কনজুগেশন এবং প্লাস ইলেকট্রিকের জন্য। সুতরাং প্রবেশ করবে কোনখানে NO2 এখানে প্রবেশ করবে এবং সেই সঙ্গে সঙ্গে NO2 প্যারা পজিশনে প্রবেশ করবে। ঠিক আছে, প্যারা পজিশনে প্রবেশ করবে। তো একে বলবো আমরা অর্থ নাইট্রোটলুইন, এটাকে বলবো প্যারা নাইট্রোটলুইন বলবো। নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি মেটা ডাইরেক্টিং গ্রুপ। মেটা ডাইরেক্টিং গ্রুপ মেটা ডাইরেক্টিং গ্রুপ। মেটা ডাইরেক্টিং গ্রুপ আমরা কাদেরকে বলবো না যে সব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে বেঞ্জিন বলয়ে উপস্থিত থাকলে সেকেন্ড ইনকামিং গ্রুপটা বেঞ্জিন বলয়ের মেটা অবস্থানে প্রবেশ করে তাদেরকে আমরা কি বলবো মেটা ডাইরেক্টিং গ্রুপ বলবো। অর্থাৎ যে সব গ্রুপ বেঞ্জিন বলয়ে সবথেকে প্রথমে প্রতিস্থাপক হিসেবে উপস্থিত থাকলে এর পরে যদি দ্বিতীয় কোনো গ্রুপ আসে তাহলে সেটা বেঞ্জিন বলয়ের কোথায় প্রবেশ করবে মেটা অবস্থানে প্রবেশ করবে, এদেরকে বলে মেটা ডাইরেক্টিং গ্রুপ। তো কাদেরকে মেটা ডাইরেক্টিং গ্রুপ বলবো উদাহরণ যদি হচ্ছে কি NO2 CHO কিংবা COOH COR সায়ানাইড CO কার্বনিল SO3H ইত্যাদি। তাহলে এই সমস্ত গ্রুপ যদি বেঞ্জিন বলয়ে সবথেকে প্রথমে প্রতিস্থাপক হিসেবে উপস্থিত থাকে তাহলে এর পরে যদি অন্য কোনো গ্রুপ বেঞ্জিন বলয়ে প্রবেশ করতে চায় তাহলে সেই গ্রুপটা মানে আগত দ্বিতীয় গ্রুপটা কোথায় প্রবেশ করবে মেটা পজিশনে প্রবেশ করবে। তো এই ধর বেঞ্জিন বলয়ের সঙ্গে NO2 গ্রুপ যুক্ত রয়েছে, কি বললাম বেঞ্জিন বলয়ের সঙ্গে NO2 গ্রুপ যুক্ত রয়েছে। এর পরে যদি কোনো গ্রুপ বেঞ্জিন বলয়ে প্রবেশ করতে চায় তাহলে সেটা কোথায় প্রবেশ করবে অবশ্যই তার এই মেটা পজিশনে প্রবেশ করবে। কি বললাম এই বেঞ্জিন বলয়টা কোথায় প্রবেশ করবে মেটা পজিশনে প্রবেশ করবে। তাহলে কি বললাম যে সব গ্রুপ প্রথম প্রতিস্থাপক হিসেবে বেঞ্জিন বলয়ে উপস্থিত থাকলে সেকেন্ড ইনকামিং গ্রুপটা বেঞ্জিন বলয়ে মেটা পজিশনে প্রবেশ করে তাদেরকে বলা হয় মেটা ডাইরেক্টিং গ্রুপ। তো এই মেটা কেন এরা মেটা পজিশনে দখল করে না এদের একটা ক্যারেক্টার আছে। ক্যারেক্টারটা কি এরা কেন মেটা পজিশনটা দখল করে অর্থ বা প্যারা পজিশন কেন দখল করতে পারে না বেঞ্জিন বলয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত পরমাণু বা গ্রুপটি অন্য কোনো পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। কি বললাম এক নম্বর না বেঞ্জিন বলয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত পরমাণু বা গ্রুপটি ধরো NO2 গ্রুপটা যুক্ত রয়েছে। এই NO2 গ্রুপটা কেন মেটা ডাইরেক্টিং গ্রুপ কি বললাম NO2 গ্রুপটা কেন মেটা ডাইরেক্টিং গ্রুপ না বেঞ্জিন বলয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে যে গ্রুপ কোন গ্রুপ যুক্ত রয়েছে NO2 গ্রুপ নাইট্রোজেন রয়েছে। এই নাইট্রোজেনটা কি করবে অন্য কোনো পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এটাকে যদি ভাঙলে দেখতে পাবো যে এই নাইট্রোজেনটা কি হবে এখানে যে নাইট্রোজেন বেঞ্জিন বলয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত পরমাণুটা অন্য পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তাহলে দেখতে পাচ্ছি এখানে অন্য একটা অক্সিজেনের সঙ্গে কি রয়েছে দ্বিবন্ধনের সঙ্গে যুক্ত রয়েছে, এই জন্য এটা মেটা ডাইরেক্টিং গ্রুপ। বা যদি এখানে বেঞ্জিন বলয়ের সঙ্গে সায়ানাইড থাকে তাহলে সায়ানাইড C≡N সায়ানাইড গ্রুপ, এই সায়ানাইড গ্রুপটা কি বলেছি আমি মেটা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে বেঞ্জিন বলয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কার্বন পরমাণুটা অন্য পরমাণুর সঙ্গে কি রয়েছে ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত রয়েছে, তাই এটা মেটা ডাইরেক্টিং গ্রুপ। এক নম্বর ক্যারেক্টার হলো এটা যে বেঞ্জিন বলয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত পরমাণু বা গ্রুপটি অন্য কোনো পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে।
এদের দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ভাইটাল পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা কি না, মেটা ডাইরেক্টিং গ্রুপগুলো কি করে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়। এরা কি করে ইলেকট্রনটাকে তাদের নিজের দিকে টেনে নেয়। এই মেটা ডাইরেক্টিং গ্রুপগুলো কি করে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়। ইলেকট্রনকে নিজের দিকে টাইম নেওয়ার জন্য এদের এই অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনের কি হয়, ঘাটতি হয়। এখানে কি হয়, অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রনের ঘাটতি হয়, এবং এই মেটা পজিশনে কি থাকে, এক্সেস ইলেকট্রন থাকে। সেই জন্য কি করে সেকেন্ড ইনকামিং গ্রুপটা এই মেটা পজিশনে প্রবেশ করে। কি বললাম না, এই মেটা ডাইরেক্টিং গ্রুপগুলো বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রনটা তাদের নিজের দিকে টেনে নেয়, ইলেকট্রন টেনে নেয়। টেনে নিলে কি হয় না, তাদের অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘাটতি হয়। ইলেকট্রনের ঘাটতি থাকার জন্য মেটা পজিশনে তুলনামূলকভাবে ইলেকট্রনের ঘাটতি ততটা হয় না। ফলে আগত সেকেন্ড ইনকামিং যে গ্রুপটা, যে ইলেকট্রোফাইল যেটা আসে, সেটা কি হবে, এই এক্সেস ইলেকট্রন পূর্ণ কার্বনে অ্যাটাক করে, অর্থাৎ মেটা কার্বনটিতে অ্যাটাক করে। তাহলে কিভাবে এরা তাদের ইলেকট্রন ডেনসিটিটাকে কমিয়ে দেয় অর্থ এবং প্যারা অবস্থানে। এই অর্থ এবং প্যারা অবস্থানে মেটা ডাইরেক্টিং গ্রুপ কিভাবে তাদের ইলেকট্রন ডেনসিটি কমিয়ে দেয় আমি দেখাচ্ছি। দেখো, ধরো বেঞ্জিনের সঙ্গে যদি NO2 গ্রুপ যুক্ত থাকে, কি বললাম NO2, এনটা কি থাকে, N ডবল বন্ডেড O থাকে, আর একটা অক্সিজেন মাইনাস থাকে, এবং এখানে প্লাস এই আকারে যদি থাকে, এ কি করবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নিজের দিকে ইলেকট্রনটাকে টেনে নেবে না। যখনই এই ইলেকট্রনটা এখানে চলে আসবে, তখন কি হবে, এই কার্বনটিতে ইলেকট্রনের ঘাটতি হবে। এই পাই ইলেকট্রনটা যখনই এই জায়গায় আসবে, ইলেকট্রনটাকে টানলে কি হবে, এই অর্থ পজিশনে ইলেকট্রনের ঘাটতি হবে। ফলে কি হবে, এই জায়গায় একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। কি হবে, এইখানে হবে ডবল বন্ডেড N প্লাস O মাইনাস, আবার এদিকে O মাইনাস থাকবে। আর এই জায়গাটা কি হবে, ইলেকট্রনের একটা ঘাটতি থাকবে। যেহেতু ইলেকট্রনের এখানে ঘাটতি রয়েছে, এ কি করবে, স্টেবিলিটি অর্জনের জন্য রেজোনেন্সের মাধ্যমে কি হবে, আবার এই জায়গায় যখন যাবে তখন এই জায়গাটাতে ইলেকট্রনের ঘাটতি হবে। ফলে কি হবে, এখানে ডবল বন্ড হবে N O মাইনাস প্লাস O মাইনাস, সঙ্গে সঙ্গে কি হবে, এই জায়গায় ইলেকট্রনের ঘাটতি হবে। তাহলে দেখতে পাচ্ছি অর্থ পজিশনে ইলেকট্রনের ঘাটতি হয়েছে, প্যারা পজিশনে ইলেকট্রনের ঘাটতি হয়েছে। আবার কি করবে, পাশের যে পাই ইলেকট্রন আছে, সে যখন এখানটায় ঘাটতি পূরণ করতে আসবে, তখন এই কার্বনটিতে কি হবে, ইলেকট্রনের ঘাটতি হবে। এই জায়গাটিতে কি হবে, ইলেকট্রনের ঘাটতি থাকবে। তাহলে দেখতে পাচ্ছি যে এক নম্বর কারণটা কি বলেছিলাম না, মেটা ডাইরেক্টিং গ্রুপগুলো কি করবে না, যে পরমাণুর মাধ্যমে কার্বনের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ বেঞ্জিনের কার্বনের সঙ্গে যুক্ত থাকে, সেই পরমাণুটা অন্য কোনো পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এবং দ্বিতীয় যেটা পয়েন্ট বললাম, যে এই মেটা ডাইরেক্টিং গ্রুপগুলো কি করে না, বেঞ্জিন রিং থেকে ইলেকট্রনটাকে তার নিজের দিকে টেনে নেয়। ফলে বেঞ্জিন রিংয়ে অর্থ এবং প্যারা অবস্থানে তার কি করে, অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘাটতি হয়, এবং মেটা পজিশনে কিন্তু যথেষ্ট পরিমাণে ইলেকট্রন থাকে। সেই জন্য সেকেন্ড ইনকামিং যে গ্রুপটা আসবে, অর্থাৎ ইলেকট্রোফাইল যেটা আসবে, সেটা কোথায় প্রবেশ করবে, যেখানে এক্সেস ইলেকট্রন রয়েছে। কারণ আমরা জানি ইলেকট্রোফাইলে তো ইলেকট্রনের ঘাটতি রয়েছে, সে কোথায়, সে নিশ্চয়ই ইলেকট্রন ঘাটতি সম্পন্ন কোনো কার্বন অ্যাটাক করবে না। তাহলে সে কোথায় অ্যাটাক করবে, যে কার্বনটিতে এক্সেস পরিমাণ ইলেকট্রন রয়েছে। তাহলে অর্থ এবং প্যারা থেকে মেটা পজিশনে যথেষ্ট পরিমাণে ইলেকট্রন রয়েছে। সেই জন্য কি হবে, যেখানে ইলেকট্রন ডেনসিটি বেশি, সেখানে কি করবে, সেকেন্ড ইনকামিং গ্রুপটা প্রবেশ করবে। অর্থাৎ বেঞ্জিন বলে যদি NO2 গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, COOH গ্রুপ, COR, সায়ানাইড, CO কিংবা সালফোনিক অ্যাসিড গ্রুপ থাকে, তাহলে সেকেন্ড ইনকামিং গ্রুপটা অবশ্যই তার মেটা পজিশনে প্রবেশ করবে। কারণ মেটা পজিশনে এক্সেস ইলেকট্রন থাকে, অর্থ এবং প্যারা থেকে বেশি থাকে ইলেকট্রন। ওই জন্য সেকেন্ড ইনকামিং গ্রুপটা কোথায় প্রবেশ করবে, তার মেটা পজিশনে প্রবেশ করবে। আমরা একটা एग्जांपल নিয়ে নেব। ধরো নাইট্রোবেনজিন। তাহলে নাইট্রোবেনজিন কি বললাম, মেটা ওরিয়েন্টিং গ্রুপ, মেটা ডাইরেক্টিং গ্রুপ।
মেটা ডাইরেক্টিং গ্রুপ, এখানে যদি কোনো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, তাহলে NO2 গ্রুপটা কোথায় প্রবেশ করবে? NO2 গ্রুপ তার মেটা পজিশনে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? তার মেটা পজিশনে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? মেটা পজিশনে প্রবেশ করবে। একে বলা হয় মেটা ডাইনাইট্রোবেনজিন। একে বলা হয় কি? মেটা ডাইনাইট্রোবেনজিন। একে বলা হয় মেটা ডাইনাইট্রোবেনজিন। ঠিক আছে, একে মেটা ডাইনাইট্রোবেনজিন বলা হয়। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অর্থো প্যারা ডাইরেক্টিং গ্রুপ এর আজকে এতটা। এরপরে আমরা আলোচনা করব যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ বেনজিন। তাহলে পরের ক্লাসে আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ বেনজিন আলোচনা করব। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।